লড়াইটা শুরু করেছিল ছাত্র যুব সমাজ। কোটা সিস্টেমের বিরুদ্ধে এই আন্দোলন কি করে একটা সরকারকে ফেলে দিতে পারল সেটাই ভাবনার বিষয়। শুধুই কি ছাত্র আন্দোলনের ফলে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে? একবার নিজে নিজে চিন্তা করলেই বুঝতে পারবেন এটা শুধু এখন আর ছাত্র আন্দোলন নেই। ছাত্র আন্দোলন কোনোভাবেই এমন ধ্বংসলীলা, হত্যা, ভাঙচুর চালাবে না। তবে কি এই আন্দোলনের পেছনে কলকাঠি নাড়ছে অন্য কোনো দেশ? শোনা যাচ্ছে এর পিছনে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতের হাত রয়েছে। যদি তা সত্যি হয়ে থাকে তবে তা ভারতের পক্ষে অত্যন্ত চিন্তার বিষয়। কেন এভাবে ধ্বংসলীলা করলো নিজের দেশের লোকেরাই, তা নিয়ে একটু বিস্তারিত আলোচনায় আসা যাক। শুরুটা হয়েছিল 2018 সালে কোটা সংরক্ষণের বিরুদ্ধে। বাংলাদেশে সরকারি চাকরিতে প্রায় 70%-রও বেশি নিয়োগ হয় কোটা সিস্টেমের মাধ্যমে। এর মধ্যে 54% মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ছিল। ছাত্র যুব সমাজের মূল সমস্যাটাই ছিল এই 54%কে নিয়ে। 2018 সালে হাসিনা সরকার এই পুরো কোটা সিস্টেমকে তুলে দেয়, কিন্তু মুক্তিযোদ্ধাদের পরিবার আবার সুপ্রিম কোর্টে আপিল করে এই কোটা সিস্টেমকে ফিরিয়ে আনে। এখানেই অনেকে অভিযোগ করছে হাসিনা ঘুরপথে কোটা সিস্টেমকে ফিরিয়ে এনেছে। এরপর থেকে একটু একটু করে আন্দোলনের সলতেতে আগুন পড়তে থাকে। প্রথম দিকে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতেই এই আন্দোলন সীমাবদ্ধ ছিল, কিন্তু সরকারের শীর্ষ স্থানীয় নেতাদের কিছু মন্তব্য এবং আওয়ামী লীগের ছাত্র শাখা, ছাত্রলীগ এবং পুলিশ আন্দোলনকারীদের ওপরে অত্যাচার শুরু করলে আন্দোলন ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। শেষে এই আন্দোলন বড় আকারে ঘি ঢালে হাসিনার একটি মন্তব্যে। তিনি আন্দোলনকারীদের রাজাকার সম্প্রদায়ের সাথে তুলনা করেন। এক্ষেত্রে বলে রাখা দরকার, রাজাকার সম্প্রদায় বাংলাদেশের একটা ঘৃণিত জাতি। আন্দোলনকারীরা বলতে শুরু করে, চাইতে এসেছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। হাসিনার এই মন্তব্যের পরে আন্দোলন তীব্র আকার ধারণ করে। সরকারি সূত্রে খবর, পুলিশ আন্দোলনকারীদের সংঘর্ষে 300-রও বেশি মানুষের মৃত্যু ঘটেছে, কিন্তু আনঅফিসিয়াল সংখ্যাটা 1000-এরও বেশি। বাংলাদেশের অনেক ছাত্রদের বলতে শোনা গেছে তারা জন্মের পর থেকে এখনো পর্যন্ত নিজের ভোট নিজে দেয়নি। কিন্তু এখন প্রশ্ন হলো, সমস্যা তো প্রচুর রয়েছে, সেটা তো ঠিকই, কিন্তু একটা ছাত্র আন্দোলন কখনোই এমন ধ্বংসলীলা চালাতে পারে না। ছাত্ররা সামনে থেকে আন্দোলন চালালেও পেছন থেকে আসলে কলকাঠি নাড়ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত এবং বাংলাদেশের বিরোধী পার্টি বিএনপি। তারাই আসলে হাসিনা সরকারকে ফেলে দেওয়ার প্ল্যানটা করেছে। এক্ষেত্রে বলে রাখা দরকার, জামাত এবং বিএনপি আইএসআই মদতপুষ্ট। এখান থেকেই সন্দেহ করা হচ্ছে আন্দোলনের পেছনে পাকিস্তান এবং চীনের যোগ রয়েছে। আন্দোলন ছাত্রছাত্রীরা শুরু করলেও এই মুহূর্তে বেশিরভাগ জায়গায় আন্দোলনের রাশ আর ছাত্রছাত্রীদের হাতে নেই। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বেছে বেছে নির্যাতন চালানো হচ্ছে, চলছে লুটপাটও। বেছে বেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং এও শোনা যাচ্ছে কোথাও কোথাও তাদের হত্যা পর্যন্ত করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতার রাশ হাতে নিলেও কেন এখনও পর্যন্ত ধ্বংসলীলা চলছে সে দেশে? তবে কি সেনাবাহিনী ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে আছে? আসলে কলকাঠি নাড়ছে পেছন থেকে জামাত এবং বিএনপি। না হলে হাসিনার পদত্যাগ করার কয়েক ঘন্টা পরেই কি করে দুর্নীতির দায়ে অভিযুক্ত বিএনপি নেতা খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলো? শুধু খালেদা জিয়াই নয়, জামাত জঙ্গি সংগঠনের নেতারা যারা জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত হওয়ার কারণে জেলবন্দি ছিল তাদেরও মুক্তি দেওয়া হয়েছে। এবার আপনারাই ভেবে বলুন, যেভাবে প্রধানমন্ত্রীর বাসভবন এবং বাংলাদেশের বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিতে ধ্বংসলীলা চালালো আন্দোলনকারীরা, তাতে কি তাদের কোনোভাবেই ছাত্র বলে মনে হয়?